প্রত্যেক শিক্ষার্থীরই প্রথমে সংশয় দ্বিধা থাকে যে আমার ডিপার্টমেন্টে আমার বড় ভাইয়েরা কেমন হবে, আমার সিনিয়র যারা রয়েছে তারা আমার সাথে কেমন ব্যবহার করবে। আমরা সত্যি কথা বলতে আমরাও প্রথমে ভয় ছিলাম। এরপর থেকে যতটুকু মেশার সুযোগ পেয়েছি এর মধ্যে আমার মনে হয়েছে আমরা অনেক ভাগ্যবান যে আমরা এরকম সিনিয়র ভাই এবং আপুদের পেয়েছি। আমরা অনেক বেশি ভাগ্যবান। ছোটবেলা থেকে গণিতের প্রতি আমার ঝোঁক ছিল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যখন আমি আইসিটি বইতে পড়ার সুযোগ পাই তখনই কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলের উপর আমার আগ্রহ অনেকগুণ বেড়ে যায় এবং মনে অবশ্যই সুপ্ত বাসনা ছিল সুযোগ পেলে এই বিষয়টাতে অবশ্যই আমি করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া, তিনি আমাকে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সবথেকে ভালো ডিপার্টমেন্ট এবং আমার স্বপ্নের ডিপার্টমেন্ট কথা বলিস না পড়ার সুযোগ করে দিয়েছেন। একটা কথা বলা হয়ে থাকে যে শিক্ষা শেকড়ের সাথে যুক্ত হলেও ফল সবসময় আমি আমার সকল ভাইয়া আপু শিক্ষক মন্ডলী সবাইকে একটা কথা বলতে চাই, আমরা নবী শিক্ষানবী, আমরা এখন শিখছি, আমাদের পদে পদে আমরা আপনারা আমাদের অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা জানি না আমাদের শেকড়ের ছাত্ররা কতটা সুস্থ কিংবা মিষ্টি হবে, তবুও সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা মিষ্টি ফল নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যেমন আজকে সুন্দরভাবে প্রবেশ করেছি ঠিক একইভাবে অনেক সুন্দরভাবে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে অনেক আমরা এই বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করতে পারি। সবাইকে আরও একবার ধন্যবাদ আমাকে এখানে আমার অনুভূতি ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। তারপর যখন বড় হলাম বুঝতে শিখলাম তখন আমার বুঝতে পারলাম যখন পেশার জায়গাটি হলো কম্পিউটার নিয়ে এবং আমার স্বপ্ন নিয়ে অবশেষ সেই দুটো মিলেই একটি সাবজেক্ট থাকে হলো কম্পিউটার সায়েন্স আর অবশেষের মধ্যে আমি সেই সাবজেক্ট পেয়েছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়টি হলো উত্তরবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয়। যখন আমি এখানে ক্লাস পাই তখন অনেকে অনেক কথা বলে এলাকার ভার্সিটি পরে এবার পড়াশোনা ভালো না, শিক্ষক ভালো না। তবে আমি তাদেরকে দুটি কথা বলে আসছি, এটি আমাদের উত্তরবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয়, এটি আমাদের হাওড় বিশ্ববিদ্যালয়, এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর কি কথা আমার প্যাশন, আমার প্যাশনের সাবজেক্টটি আমি এই বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তাই আল্লাহকে হাজার শুকরিয়া। আমি এখানে এসেছি, আমরা সকলে এখানে এসেছি চাওয়া নিয়ে কিছু প্রত্যাশা। আমরা এখানে শিখতে এসেছি। স্যারদের কাছে আমার আর্জি, স্যারদের কাছে আমাদের অনুরোধ, স্যাররা যাতে আমাদের এমনভাবে তৈরি করে যাতে আমরা দেশে বিদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে সিএসসি স্টুডেন্টদের সাথে আমরা চোখে চোখ রাখিয়ে যে কোনো জব ক্ষেত্রে যুদ্ধ করতে পারি এবং জবটি ছিনিয়ে নিতে পারি। এজন্য আমাদেরকে যা কিছু করা লাগে সে সব কিছু করতে রাজি আছি, সব কিছু ত্যাগ করতে রাজি আছি। আমরা সারা বলে আমরা 24 ঘন্টা ক্লাস করতে, আমরা 24 ঘন্টা ক্লাস করতে রাজি, সবচেয়ে স্বাধীন ক্লাস করতে তাও রাজি আছি, 10 টাকা করে রাজি আছি। একটা হলো আমরা এখানে করতে পারি এবং বড় এদের কাছে হলো তারা যাতে আমাদের সব জানতে শিখতে সহায়তা করে, আমাদের রাস্তা থেকে কোর্সিং করে। আসলে আপনাদের দেখলাম, আশা করি স্বপ্নটি আমাদের অলরেডি পূরণ হয়ে গেছে। সবশেষে এই অনুষ্ঠানের জন্য তারা ইউনিট পরিশ্রম করেছেন, অনুষ্ঠানে আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিক সবকে আবার ধন্যবাদ জানাই। আজকের এই নবীনবরণ 2020 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ, আমার প্রিয় বন্ধুরা এবং যাদের জন্য এবং যাদেরকে নিয়ে এবং যাদেরকে একত্রিত করার জন্য আজকের এই অনুষ্ঠান, সেই সব নবীন কৃষকদেরকে সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। নবীন কিশোর, তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমায় দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা। আমরা এই বিভাগের, আমি আমার পরিচয় থেকে যদি বলি, আমরা এই বিভাগের ষষ্ঠ ব্যাচ এবং আমরা এই বিভাগের সবচেয়ে প্রবীণ হিসেবে তোমরা আমাদেরকে বলতে পারো। আমরা এই বিভাগের বর্তমানে মোস্ট সিনিয়র হিসেবে এই বিভাগে রয়েছি এবং ঠিক কবিতাটার মতোই সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার কবিতার মতোই বলতে পারি যে আজ যারা তোমরা নবীন, আজ যারা তোমরা কিশোর, তাদের জন্য আমাদেরকে আসলে সবকিছুই ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে। আমাদের এই ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, আমাদের এই রৌদ্রের মাঠে
ঘুরে বেড়ানো, আমাদের এই ক্রিকেট, ফুটবল, আমাদের এই বিভাগ, আমাদের এই চেয়ার টেবিল এবং আমাদের এই প্রিয় শিক্ষকবৃন্দ সব কিছুই আসলে তোমাদের উদ্দেশ্যে আমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তোমাদেরকেই সব কিছু দিয়ে যাচ্ছি। রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, ক্যাফেটেরিয়ার প্রাঙ্গণে শুয়ে থাকা, এই বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার ভারতে শুয়ে রাত কাটানো, এই বিভাগের সকল প্রোগ্রাম, সকল সেমিনার, সকল প্রোগ্রামিং কন্টেস্ট সবকিছু এই নবীন কিশোর, এই কচিকাচাদের, এই প্রাণপ্রিয় মুখদের আমাদেরকে দিয়ে, আমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এবং আমি সিনিয়র ভাই হিসেবে বলতে পারি, আমার ব্যাচ এবং আমাদের এই বিভাগের সকল ইট কাঠ পত্রের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করতে চাই, আমরা যদি একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে মাথা উঁচু করে তুলে ধরতে চাই, আমরা যদি একটি বিশ্ববিদ্যালয়কে সমাদৃত করতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় যতগুলো বিভাগই থাকুক না কেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিকল্প নেই। আমরা সেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং তোমরা এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন হিসাবে তোমাদেরকে আবারও অভিনন্দন। আমাদের বিভাগ একটি পরিবারের মতো, আমরা পরিবার হিসাবে এতদিন ধরে থেকে এসেছি। এই পরিবারে তোমরা নতুন সদস্য। আমি দৃপ্ত কণ্ঠে আশা রাখতে পারি যে পরবর্তীতেও তোমরা এই নবীনরা এই পূর্ববর্তী সময়ে যে ভাইয়া এবং আপুরা থেকে গেছেন, তাদের রেখে যাওয়া স্মৃতি, তাদের রেখে যাওয়া ভালোবাসা, যেগুলো এই পাথরে মিশে আছে, সেগুলোর সাথে মিশে থেকে, সেগুলোর সাথে একত্রিত হয়ে, সেগুলোর সাথে একযোগে তাল মিলিয়ে মহাপ্রাণ হয়ে তোমরা থাকবে। এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত নেই, সেই প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্লাসের পক্ষ থেকে আমি শাহরিয়ার শরীফ রাত তোমাদেরকে আবারও বরণ করি। বিশ্ববিদ্যালয় একটা স্বপ্ন, বিশ্ববিদ্যালয় একটা আনন্দের জায়গা। এই বিশ্ববিদ্যালয় একটা মানুষকে ভেঙে তোলে। এই বিশ্ববিদ্যালয় একটা মানুষ থেকে মহামানুষ, মানুষ থেকে মহামানব থেকে শুরু করে এই বিশ্বের আসলে যদি কেউ ইতিহাস হতে চায়, তো সেই ইতিহাস হওয়ার জন্য সবচেয়ে বড় যে জায়গা, সবচেয়ে বড় যে প্রাঙ্গণ, সেটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের পদচারণায় মুখরিত হোক, তোমাদের এই ক্যাম্পাস, এই বিভাগ তোমাদের সাফল্য গাথায় একটা সুতায় বেঁধে আমাদের দেশ তথা বিশ্ব আসলে মাথা তুলে থাকুক, সেটাই আমাদের কামনা, সেটাই আমাদের ইচ্ছে, সেটাই আমাদের চাওয়া। আমাদের বিভাগের আমাদের শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, তারা সবসময় অনেক আন্তরিক এবং তারা আমাদের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার ব্যাচের পক্ষ থেকে এবং সিনিয়র ভাইদের পক্ষ থেকে তোমাদের কাছে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি, তোমরাও ছাত্রদের সাথে এবং তোমাদের বড় ভাই এবং ভবিষ্যতে যে তোমাদের ছোট ভাইরা আসবে, তাদের সাথে একত্রিত থেকে এই বিশ্ববিদ্যালয়কে, এই বিভাগকে সমৃদ্ধ করবে। আমাদের এই বিভাগে আমরা সবাই একত্রিতভাবে থাকি, একত্রিতভাবে সময় কাটাই। আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করি। আমরা আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আমাদের যতগুলো একাডেমিক কার্যক্রম, প্রোগ্রামিং কন্টেস্ট থেকে শুরু করে সেমিনার, আমরা সবকিছুই সমান তালে, সমান গতিতে একটি রেল লাইনের মতো চালিয়ে যেতে চাই এবং চালিয়ে যাচ্ছি। আশা করি এই ধারা আপনারা পরবর্তীতে অব্যাহত রেখে, আমরা যখন যারা দূরে থাকবো, দূরের নক্ষত্র হোক বা দূরের অমাবস্যার মতো যদি দূরে থাকি, তারপরে যাতে আমরা দেখতে পারি ডিপার্টমেন্ট চলছে, আপনাদের পদচারণায় ডিপার্টমেন্ট মুখরিত থাকতেছে, আমরা আনন্দে থাকতেছি এবং এই বিভাগ মুখরিত থাকতেছে। এই বিভাগের আমাদের এই যতজন স্টাফ রয়েছেন, তারা আজকে এখানে উপস্থিত হতে পারেননি তাদের ব্যস্ততার কারণে। আমাদের সকল স্টাফদের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে বরণ করি। বিভাগ একটি ভালোবাসা, বিভাগ একটি মায়ার জায়গা, বিভাগ একটি স্নেহের জায়গা। এই বিভাগে প্রতিটা মানুষ, আমরা এখানে নরনারী ভেবে আমরা সবাই ভাই বোন হিসেবে থাকি, আমরা একত্রিত থাকি, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে চলাফেরা করি। একটি পরিবারে বিভিন্ন ধরনের দুঃখ থাকে। একটি পরিবারে 3টি সন্তান থাকলে কোন সন্তান রেজিস্ট্রেট হয়ে যায়, কোন সন্তান পুলিশ হয়ে যায়, কোন সন্তান বেকার হয়ে রাস্তায় ঘুরে। কিন্তু ওই 3টি সন্তানই যেমন বাবার, ওই 3টি সন্তানই 3টি ছেলেই যেমন একে অপরের ভাই, ঠিক সেরকমই আমরা সবাই একত্রিত থাকবো। কেউ কারো দোষ ত্রুটি নয়, কেউ কারো ভুল নয়, কেউ কোনো খারাপ দিক নয়, সবাই একত্রিত থাকবো। আমাদের মাঝে যে ব্যাপারগুলো, সেগুলো আমরা আমাদের মাঝেই থাকবো এবং শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের বাকি 20টি ডিপার্টমেন্ট জানবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অন্যতম, 1 নম্বর এবং সবচেয়ে সেরা। আমরা একত্রিত থাকবো, আমরা মিলেমিশে থাকবো এবং আমাদের এই বিভাগের ঐতিহ্য বর্তমানে যা রয়েছে তার থেকেও আমরা ছাপিয়ে দিয়ে ত্বরান্বিত করবো এবং এই বিভাগকে, এই বিশ্ববিদ্যালয় তথা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন। ধন্যবাদ রাহাত ভাইয়াকে। রাহাত ভাইয়ার কথার সাথে কথা মিলিয়ে বলতেই হয়, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ আসলে একটি পরিবার সমতুল্য, যেথায় অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে থাকেন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা।
শিক্ষক মণ্ডলীর স্নেহ শাসন, ভালোবাসা ও দিক নির্দেশনায় আমরা পেয়ে থাকি আমাদের বাকি পথ চলার অনুপ্রেরণা এবং জীবনী শক্তি। অনুষ্ঠানের এই পর্যায়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মার্জিয়া সুলতানা ম্যামকে, লেকচারার, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমাদের যাদেরকে উদ্দেশ্য করে আমাদের অনুষ্ঠান শিক্ষার্থীবৃন্দ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সুন্দর এই ডিপার্টমেন্টকে মুখরিত করেছে, তাদের আগমনে আমরা মুখরিত করেছে আমাদের। প্রথমে বলবো, তোমরা সবাই এখানে এসেছো আমাদের এই ডিপার্টমেন্ট বিশাল একটা কম্পিটিশন পার করে তোমরা এখানে এসেছো। কারো কারো এটা স্বপ্ন ছিল, আমরা যাদের স্বপ্ন ছিল না কম্পিউটার সায়েন্স করবো তাদেরকে বলবো, যেহেতু এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছ, অনেকে স্বপ্ন করবে ফলে উঠতে হবে। আর যে স্বপ্ন থাকে এই স্বপ্নকে বেস করে সামনে দিকে যাওয়া, যাদের স্বপ্ন ছিল খুব ভালো। তো যারা এসেছো যে আমার ডিপার্টমেন্ট সবাই তোমরা যাবে কম্পিউটার সায়েন্সে, কারোর একজন বলছে যে তার স্বপ্ন ছিল অনেক আগে থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কারো এরকম ছিল হয়তো যে আমার অন্য কিছু করার কিছু ছিল, আমি ওটাকে ধরে রাখা যাবে না, কেন ওখানে যেতে পারিনি আফসোস, ওটা রাখা যাবে না। যেখানে এসেছো ওদেরকে ধরে সামনে এগিয়ে যেতে হবে, কীভাবে নিজেকে এই জায়গায় থেকে বেস্ট পর্যায়ে নিয়ে যাওয়া। ওটা কি করতে পারিনি, করার কথা ছিল, সেটা মাথায় না রেখে যেখানে আসতে পেরেছি এটাকে কীভাবে আমি আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবো। সবাইকে তো অনেক অনেক শুভকামনা করতে এবং সবাইকে আবার অভিনন্দন জানিয়ে সবাইকে সুস্বাগতম। তোমরা কম্পিউটার সায়েন্স কেন বেছে নিচ্ছো বা সায়েন্সের স্টুডেন্টরা আসলে দেখবা যে তোমার হলো দুইটা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা বেশি বেছে নিচ্ছে, তার মধ্যে কম্পিউটার সায়েন্স এবং ট্রিপলি ডিপার্টমেন্ট আছে। মোটামুটি কেউ সুইচ করে, কারো ট্রিপলি পছন্দ, কারো সিএসসি পছন্দ। কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের তোমরা কি সবার কিন্তু ব্যতিক্রম ছাড়া, এক্সেপশন ছাড়া কিন্তু সবাই কি ইঞ্জিনিয়ারিং আসতেছে। তো তোমাদেরও কিন্তু এরকম একটা টার্গেট আছে, হয়তো কেউ ভালোবেসে আসছো যে আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে, কেউ দেখছো যে আমার এখানে কেরিয়ার হলো, আবার কেউ হয়তো বা বাদ হয়ে আসছে যে এটাই বেস্ট চয়েস। আমি যেহেতু যত জায়গায় চান্স পাইছি সবচেয়ে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে হয়তো বা বেস্ট। তবে তোমরা যেটাই করো তোমরা ভুল করো, কারণ কি আমি একটা এক্সাম্পল দেবো। এটা হলো আমি যখন অন্যান্য ইউনিভার্সিটিতে আগে যাই বা আমার যে নিজের ইউনিভার্সিটি, এখন আমি যেখানে মানে পড়াশোনা শেষ করছি অন্যান্য ইউনিভার্সিটিতে, আমি যখন যেতাম তোমার আর্টসের অনেক সাবজেক্ট ছিল যারা সবসময় কথা বলতো, মানে নিজেদের মধ্যে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতো, বিভিন্ন জায়গায় তোমার হলো আড্ডা দিচ্ছে, টপিকস নিয়ে কথা বলছে, ফিলোসফার কি বলছে, সেটার কি হয়েছে প্রবলেম, জাতির বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলতো, আড্ডা দিত। তো আমরা মাঝে মাঝে যে শুনতাম বা তোমার এমনি চাকরি দিচ্ছে ওই যে আড্ডাগুলো কুড়িটাকে চত্বরে যে শুনতাম। কিন্তু আমি এখন যে দেখি যে এই আড্ডাগুলো নামতাম সবাই কিন্তু এখন পড়াশোনার দিকে চলে গেছে, কিন্তু ওই আড্ডাগুলো না হয় না, হইলেও খুব অল্প পরিমাণ বা ওই ধরনের পরিবেশও আর নাই। আগে সবাই ঢুকেই তোমার একদম হাই লেভেলের চিন্তা ভাবনা শুরু করতো, এটা নিয়ে কোনো একটা ইংলিশ বই নিয়ে তার চিন্তা ভাবনা শুরু করতো, এটা আসছে। কিন্তু এখন তারা কিন্তু আমি শুনি যে তারা কি ফার্স্ট ইয়ারে যেয়ে তারা বিসিএস এর পড়াশোনা শুরু করে। এটার কারণটা কি? এটার কারণ হলো তারা আসলে আমাদের কিন্তু পরিবেশটা আস্তে আস্তে ইউনিভার্সিটির যে আসলে পরিবেশ, বিভিন্ন বর্তমান টপিকস নিয়ে কথা বলা, বিভিন্ন সামাজিক বিভিন্ন মতবাদ নিয়ে কথা বলা, এগুলো কিন্তু এখন আর হয় না। কারণ তারা এখন চাকরির জন্য পড়াশোনা করতেছে ফার্স্ট ইয়ার থেকে। তারা কিন্তু ইউনিভার্সিটির সেই মজাটা পাচ্ছে না যে সাবজেক্টিভ একটা পড়াশোনা, সেখানে কিছু দার্শনিক কিছু বলছে বা তাদের নিয়ে করা। তো কম্পিউটার সায়েন্স কিন্তু এদিক থেকে তোমরা ভাগ্যবান যে কম্পিউটার, কারণ তারা কি দেখে কি যে তারা ওই পড়া পড়ে যে আসলে ভবিষ্যতে তো তাদের সরকারি জবের জন্য কিছু হচ্ছে, অন্যান্য জবের জন্য। কিন্তু তোমাদের ভাবে বিষয়ের জন্য
যে তোমরা যদি কম্পিউটার সায়েন্সের রিলেটিভ পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের মানে জব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। মানে হয়তোবা কম্পিউটার সায়েন্স বাংলাদেশের একমাত্র সবচেয়ে বেশি জব রিলেটেড, মানে যাদের হলো সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু জব আছে। তোমার আমি সরকারি জবেও এখন কিন্তু আইসিটি বেশ ইজি অন্যান্য জায়গা থেকে, এবং প্রাইভেটে যদি চিন্তা করো তাহলে কিন্তু আরো বেশি। তো তোমাদের ওরা কিন্তু আসলে আমাদের সাথে যারা ছিল বা আমাদের বড় ভাইরা আমরা যখন পড়ছি তারা আসলে জব নিয়ে এত চিন্তা করেনি। তারা গেছে সাবজেক্টকে ভালোবাসছে, ওটা নিয়ে আলোচনা করছে, কিন্তু বের হওয়ার সময় দেখে যে তাদের মধ্যে মার্কেট এবং জবের মধ্যে তারা যে শিখে যাচ্ছে হিউজ গ্যাপ। সেজন্য পরবর্তীতে যারা আসতেছে ওনারা কিন্তু সবসময় চেষ্টা করতেছে যে জব ওরিয়েন্টেড পড়াশোনা, এবং তাদের মধ্যে কোনো দেখলাম যে আমরা যখন চান্স পাইছি একটা ইউনিভার্সিটিতে যে আমরা ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির সবচেয়ে ভালোর মধ্যে অন্যতম ডিপার্টমেন্টে চান্স পাইছি। তো এটা কিন্তু আমাদের খুব ভালো লাগতো যে একটা এনজয়মেন্টের ব্যাপার, এত জব নিয়ে চিন্তা করতাম না। কিন্তু সেজন্য তোমরা এটা বলতেছি যে তোমরা একটা ভালো ডিপার্টমেন্টে জব পাইছো, তোমার জয়েন করতে পারছো, এখান থেকে সাবজেক্টিভ পড়াশোনা করলেও তোমরা অনেক ভালো ভালো জায়গায় যেতে। সেহেতু তোমাদের পড়াশোনাটা শুরু হোক বা ইউনিভার্সিটির যাত্রাটা শুরু হোক আসলে আনন্দের। অন্যান্য ডিপার্টমেন্টের মতো না, ডিপার্টমেন্টে পড়ে তো লাভ নেই, কোনো কি করতে হবে, আমার তো পড়া লাগবে সাধারণ জ্ঞান, ইংলিশ পড়তে হবে, ম্যাথ করতে হবে, এই ধরনের কিন্তু তোমাদের প্রেশার নেই। তোমরা কিন্তু এনজয়মেন্টের মানে এনজয়ের সাথে জয়নেসের সাথে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করতে পারো, বা প্রোগ্রামিং বা যেগুলো স্টেপগুলো। তো এটা হলো তোমাদের জন্য খুব একটা ভালো ক্লাস, যে আমার প্রেশার না নিয়ে আমি আমার ভালো জায়গায় পৌঁছতে। তো আরেকটা বিষয় হলো সেটা প্রতিবারই বলি, এবারও বলবো, আর এটা আমার ছাড়া ফেয়ারওয়েলে বলা শুনো, সেটা হলো যে তোমরা দেখো এখানে যারা আসছে 40 জন বা 50 জন নতুন জয়েন করছো, তারা কিন্তু সবাই এখন সেম ক্যাটাগরি, হয়তো বা সামথিং 0.5 1 মার্কের পার্থক্যের মধ্যে তোমরা 2 মার্ক এগুলোর মধ্যে সবাই জয়েন ভর্তি হয়েছে। কিন্তু তোমরা যখন বের হয়ে যাবে তোমাদের মধ্যে হিউজ ডিফারেন্স, প্রতি সেমিস্টারে তোমাদের মধ্যে ডিফারেন্স তৈরি হবে, প্রোগ্রামিং এ হোক, পড়াশোনায় হোক, রেজাল্টে হোক, বিভিন্ন তোমার অ্যাসপেক্টে তোমাদের কিন্তু হিউজ ডিফারেন্স তৈরি হবে। এবং তোমরা যখন বের হয়ে যাবা দেখবা যে কেউ সাথে সাথে জব পাচ্ছে, কেউ বের হওয়ার পর 2 বছর পর জব পাচ্ছে, এই ধরনের তৈরি হবে। তো তোমাদের চেষ্টা থাকবে তোমরা যেন সবাই কাজ এখান থেকে ভালো শিখতে পারো, যেন এই ডিফারেন্সটা কমানো যায়। দেখবা যে এক সেমিস্টারে আছে ও ভালো প্রোগ্রামিং করতেছে, এক সেমিস্টারে আমার কোনো চিন্তা নেই, আমি ঠিক আছে করব, পরের সেমিস্টার থেকে শুরু করব। ওই যে এক সেমিস্টার ডিফারেন্সটা হয়ে গেল, পরের সেমিস্টারে আরো বাড়তে থাকবে, এইভাবে বাড়তে 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 একসময় সে কি খুব ভালো প্রোগ্রামার বা ভালো কোনো একটা বিষয়ে জানে তুমি কি। এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু জবের পার্থক্যটা আপনার কাজ করি দেখবা যে ভালো কিছু হয়ে যাবে। তো যাই হোক, তোমরা তোমাদের যদি কোর্স পাওয়া হয় আরো কথা হবে, প্রথম দিনে আসলে এত কথা বলে রাখতেও পারবে না। তো তোমাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ কলিগ, আমাদের সম্মানিত কলিগ যারা আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং নতুন যারা এসেছে যাদের জন্য আজকে এই অনুষ্ঠানটা, আমি আসলে মানে নর্মালি এসেছিলের কথাগুলো তো হয়, আমি তোমাদের একটু ভয় দেখাবো। ভয় বলতে কি, তোমাদের কিন্তু অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে গেছে 1 তারিখে, তোমাদের আনন্দ চান্স করার আনন্দ, কাজ এটা বলছে চান্স করার আনন্দ, এনজয় করবা, এটা করবা, ওটা করবা, দেখতে এটা কিন্তু পরীক্ষা ডেট চলে আসে। আমি ভয়টা ওই জায়গা থেকে বলছি, তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হয়তো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যে কোনো একটা টাইমে রেজাল্ট হবে। রেজাল্ট হয়ে মিনিমাম একটা ক্রাইটেরিয়া আছে, তুমি দেখা যাচ্ছে সব সাবজেক্টে পাস করেছো, পরের সেমিস্টারে উঠতে পারবে। একটা অদ্ভুত বিষয় না যে সব সাবজেক্টে পাস করেছো কিন্তু পরের সেমিস্টারে উঠতে পারবে, কেন পারবে? সেই বিষয়গুলো তো তোমাদের, আমি এটা বলবো এই বিষয়গুলো শুরু থেকে তোমরা জেনে রাখবা। আড্ডা দিবা,
পড়ালেখাটা ঠিক মতো করে আটকাতে পারো, তাহলে দেখবা যে তোমাদের এই প্রবলেমগুলো হবে না। এখন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, তুমি থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, তোমার রেজাল্ট হয়েছে ধরো পরীক্ষা হওয়ার 3 মাস পর বা 4 মাস পর। রেজাল্ট হওয়ার পর দেখলা যে তোমার যে মিনিমাম রেজাল্টটা থাকার দরকার পরের সেমিস্টারে ওখানে কিন্তু সেটা না, তাহলে কি তোমাকে একটা বছর লস, একটা সেমিস্টার না কিন্তু একটা বছর লস। পরের সেমিস্টারে পরের ব্যাচের সাথে থাকতে হবে, পরের ব্যাচের ওই সেমিস্টারের ক্লাস অলরেডি 3 মাস 4 মাস হয়ে গেছে, তাহলে তোমার কি হবে? বিপদ না এটা? এটা কিন্তু বিপদ, তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এই বিষয়টা থেকে পরিত্রাণের উপায়, তুমি তোমার কাজকর্মগুলো রেগুলারলি করবা। ধরো আমার ক্লাস আছে আজকে 12টায় ক্লাস ছিল, আমি আসি আর না তোমরা আসবা, ধরো আমি আসলাম না, যখন এসে দেখবো তোমরা এসে বসেছিলা, খারাপ লাগবে কিন্তু একটু হলেও আমার খারাপ লাগবে যে আমি ছাত্রদেরকে ডেকেছিলাম, ছাত্ররা এসেছিল বা রুটিনে আমার ক্লাস ছিল, আমি নিতে পারিনি। দ্বিতীয় দিনও ধরো আমি এই কাজ করলাম, তৃতীয় দিনও করলাম, চতুর্থ দিন কিন্তু আমি আর আমার মনে হয় না আমি এটা করবো। এখন তোমরা যদি মনে করো যে স্যার তো আসে না, স্যার তো 12টার ক্লাস 12:30টায় শুরু করে, আমরা কোনো একটাই ঢুকি, ক্লাসে কোনো একটাই যায়। আমার কাছে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা এটা না করে 12টা ক্লাস 12টাই থাকো, তাহলে আমি শিক্ষক, আমি দেখে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখে কিন্তু আমারও একটা বিবেকের একটা ধারণা আছে যে আমার ছাত্রগুলো আমার জন্য বসে আছে। তোমরা এই কাজটা করো, আর সেই ক্লাসটা যে সময় পড়া সেই দিন তুমি কমপ্লিট করো। আড্ডা দিবা, আমরাও আড্ডা দিয়েছি, সব স্যাররাই আড্ডা দিয়েছে, কেউ বলতে পারবো না যে আমরা স্টুডেন্ট লাইফে আড্ডা দেইনি, কিন্তু আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করেছি জন্য আজকে হয়তো মোটামুটি একটা জায়গায় এসেছি। তোমাদের মাঝ থেকে 45 জন ভর্তি হবা, 45 জন থাকবা, দেখবা যে এই 45 জনের মধ্যে 45 রকম রেজাল্ট হবে, 45 এরকম রেজাল্ট হবে, কেউ হয়তো ড্রপ। আমি এটা বলছি যে 17 বছর তারপরেও ড্রপ হবে, পরের সেমিস্টারে থাকবা, এমন অনেক হবে তোমার সার্টিফিকেট পাবা না। সার্টিফিকেট পাবা না বলতে তোমার 4th ইয়ার মানে 8টা সেমিস্টারে সবগুলো কোর্স যদি তুমি কমপ্লিট করো, তোমার মিনিমাম 2.5 সিজিপিএ লাগবে। তুমি সাবজেক্টে পাস করেছো বাট ওই যে 2.5 নাই, তাহলে কিন্তু তুমি সার্টিফিকেট পাবে না, তাহলে তুমি ইন্টারমিডিয়েট পাস। 4টা বছর পরে তোমার লাভ, ওই জায়গাগুলো তোমাকে আগে সতর্ক করতে হবে। ওই জায়গাগুলো আগে সতর্ক করতে হবে। যেমন আমাদের তোমাদের অর্ডিনেন্সে সিলেবাসে দেখবা যে একটা অংশ আছে কোর্স বোর্ডের পরে কিছু অংশ লেখা আছে না 100 মার্ক, তারপর লেখা আছে 50% এক্সাম বলতে ফাইনাল এক্সাম হবে, তোমাকে 3 ঘন্টা, তারপর লেখা আছে 10% ইন কোর্স বা কুইজ বা তোমার হচ্ছে ক্লাস টেস্ট। মানে আমরা সারা যারা ক্লাস নেই সেই ক্লাসের পুরে তোমার হয়তো ছোট একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টারের পুরে পরীক্ষা হবে, সেখানে 2টা বা 3টা পরীক্ষা হবে, 10%, এখানে 10% কাউন্ট হবে। তারপর দেখো বলা আছে যে ক্লাস অ্যাটেন্ডেন্স, তুমি যদি ক্লাসে বসে থাকো, তুমি পড়াশোনা কিছুই নাই, ক্লাসে বসে আছো, তবে 100 মধ্যে 5 মার্কস পাবা, 5%, তুমি 100 মধ্যে 5 পাবা। তারপরে বলা হচ্ছে যে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন, কোন একটা টপিকের উপরে অ্যাসাইনমেন্ট দিবেন স্যাররা, বা বলবেন যে হচ্ছে একটা প্রিপারেশনের টাইম দিবে, বলবে যে তোমরা হচ্ছে প্রিপারেশন নাও, ওখানে 10% মার্কস আছে। আর ফাইনাল আছে মিড সেমিস্টার, অর্থাৎ তোমার মোটামুটি হচ্ছে সিলেবাসের অর্ধেক বা 40% হওয়ার পরে একটা মিড সেমিস্টার পরীক্ষা নেওয়া, সেখানে 25% মার্কস আছে। দেখো আমরা বলতে পারি যে 50% মার্কস কিন্তু তোমার ক্লাস চলাকালীন অবস্থায় কমপ্লিট হচ্ছে। তুমি এই 50% মার্কস যদি একটু রেগুলার হও, অনেক স্টুডেন্ট আছে যারা 46, 47, 48 মানে মোর দেন 45 পাচ্ছে, অনেকে আবার কিন্তু ওই 2-3ও পাচ্ছে, মানে বিলো 10 পাচ্ছে। তাহলে এর কারণ কি? যারা রেগুলার ছিল তারাই পাচ্ছে। তুমি যখন ফাইনাল পরীক্ষাটা দিবা, তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো না, যখন তোমরা পুরো বইটা পুরো সিলেবাসটা পড়ে প্রিপারেশন নিয়েছো, অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, যায় না? আর তুমি যখন একটা চ্যাপ্টারের প্রিপারেশন নিচ্ছো, তখন ডেফিনেটলি ভালো হবে, তার মানে তোমার 5 এর মধ্যে 5 পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জায়গাটা ভালো হলে তোমাদের রেজাল্ট ভালো হওয়ার কিন্তু মানে সুযোগটা বেশি থাকবে। তুমি ধরো তোমাকে A+ পাওয়া লাগবে, A+ পাওয়ার জন্য 80% মার্কস পাওয়া লাগবে। তুমি যদি এখানে 50 এর মধ্যে 45 পাও, তাহলে কিন্তু 35 মানে পেলেই হবে, ঠিক না? অনেক সহজ হয়ে গেল না? এখন বিষয় হচ্ছে ওই যে আমি বললাম যে
ড্রপ আউট হয়ে যাচ্ছে, কেন হয়? অনেকের কিন্তু প্রবলেম আছে, অনেকের কি বলবো আর্থিক প্রবলেম আছে, অনেকের পারিবারিক প্রবলেম আছে, অনেকের থাকার প্রবলেম আছে, অনেকে আবার মনে করো যে আমার ওই যে আমি ভালো সাবজেক্টে ভর্তি হয়েছি, এই জায়গাটা অনেকে নিজের যে ইয়াটা অবস্থানটা অনেকের কাছ থেকে আলাদা মনে করবো। আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছি, আমি অনেক ভালো মানের স্টুডেন্ট, এই করতে করতে চলে যাবে। তারপরে লাস্টে দেখবে পরীক্ষার সময় তোমার আসলে ভালো মানের স্টুডেন্ট এটা দিয়ে কিন্তু ভালো সাবজেক্ট এটা দিয়ে কিন্তু লাভ হবে, তোমাকে ওই জায়গাটা ধরে রাখতে হবে। আমার চেয়ারম্যান স্যার হয়তো এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বলবেন, যে বা স্যাররা যখন ক্লাস নেন তখন আরো ক্লিয়ারলি বলবেন যে কোন বিষয়ে কত পার্সেন্ট তোমাকে উপস্থিত থাকতে হবে ক্লাসে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা, আদারওয়াইজ দিতে পারবা না। মানে কোন সেমিস্টারে কত জিপিএ পাওয়া লাগবে, তাহলে তুমি পরের সেমিস্টারে উঠতে পারবা। এই বিষয়গুলো নিয়ে হয়তো আমাদের স্যাররা চেয়ারম্যান স্যার বিশেষ করে আমি রিকোয়েস্ট করবো স্যারকে এই বিষয়গুলো ডিটেলসে বলেন, এবং যখন তোমরা ক্লাস শুরু করবা সবগুলো মনে রাখা সম্ভব হবে না একদিনে, যখন ক্লাস শুরু করবা তখন জানতে পারবা। তো আমি কিন্তু প্রথমে শুরু করেছিলাম, আমি তোমাদেরকে হতাশার কথা দিয়ে শুরু করবো। হতাশা এটা আমি এসেন্সে বলছি, হতাশাটা যে ড্রপ আউট হয়ে যাওয়ারও কিন্তু সুযোগ আছে। তুমি ভালো সাবজেক্টে ভর্তি হয়েছো, তারপরে তোমার ড্রপ আউট হয়ে যাওয়ার সুযোগ আছে। এই বিষয়টা প্রথম দিন থেকে তোমরা সতর্ক থাকবা। আনন্দ করতেই হবে, সবসময় তো পড়ালেখা ভালো লাগবে না, আনন্দ করবা, আড্ডা দিবা, তবে নিজের জায়গাটা ঠিক না। তোমাকে সবার বাড়ি রংপুরে না, সবাই বাড়ি থেকে যাতায়াত করো না, অনেক দূরে থেকে এসেছো। তোমার বাবা মায়ের উদ্দেশ্য কি ছিল, যে আমার ছেলে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়েছে, রেজাল্ট কমপ্লিট করে, আর্টস কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা জব পাবে। টার্গেট তো এটাই নাকি, ফ্যামিলিকে সাপোর্ট করবা, সেই জায়গাটার জন্য ঠিক থাকে। সবসময় ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করবা, তাহলে দেখবা যে তুমি বিপথে যাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা কমে যাবে। একটু চিন্তা করবা বাবা মা কিভাবে টাকা দেয়। আমি যখন পড়ালেখা করেছি, আমি 2,000 টাকা করে বা 2,500 টাকা করে লাগতো পার মান্থ, এখন সেটা মোর দেন 5,000 টাকা লাগবে। তোমার বাবা কৃষি কাজ করে, সেটা কিভাবে দেয় একটু যদি চিন্তা করো, তাহলে কিন্তু তুমি আর অন্যদিকে মাথা দেবে না। আর যারা রংপুরে স্থানীয় আছে, তারা আবার এটা মনে করো না আমার বাবা মা টাকা দিতে হচ্ছে না, শুধু মানে ইয়া বলেই হবে। আমি রংপুরের স্থানীয়, আমি মাস্তানি করি, সময় পাবো। আমি কিন্তু একদম খোলামেলা কথা বলছি, এই জিনিসটা প্রথম থেকে সতর্ক থাকবা। আর তোমাদের সাথে দেখা হবে প্রতিনিয়ত, যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারো, তোমাদের বড় ভাইরা আছে শেয়ার করতে পারো, শেয়ার করবা, আমরা আমাদের জায়গা থেকে সলভ করার চেষ্টা করবো। আর আরেকটা বলি যে আমি যেটা পরামর্শ দিব, তোমরা সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, কোনটা ন্যায় কোনটা অন্যায় তোমরা কিন্তু বুঝো, এটা তোমরা বুঝো। আমি একটা অন্যায় কাজ করি, তাও কিন্তু বুঝি যে এটা আমি অন্যায় করছি, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। তো সবাইকে আমাদের বিভাগে শুভ কামনা জানিয়ে, এবং যে কোনো সময় যে কোনো বিপদে যদি প্রয়োজন মনে করো ডিপার্টমেন্টে অবশ্যই যোগাযোগ করবা, আমি স্যাররা আছি সবার সাথে যোগাযোগ করবা, সলভ করবা, দেখবা যে অনেক কিছু ইজি হয়ে যাবে। তো তোমাদেরকে বিভাগে শুভকামনা জানিয়ে শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ। এবার নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শামসুজ্জামান স্যারকে, সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ফর্মালাইজেশন প্রেশার সেকশন অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর ডেকোরেটেড একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়ার জন্য, করে নেওয়ার জন্য আমরা সবাইকে বলি, সারা যারা সবাইকে পরিবেশটা যদি তাদেরকে আর সর্বোপরি তোমাদেরকে এখানে এসেছো নেওয়ার জন্য, আর আমাদের সাথে একটা কমিউনিকেশন হয়ে যাবে তোমাদের। তো তোমাদের ওয়েলকাম ফর্মালি আমাদের সিসি ইনফ্রাস্ট্রাকচারে। আর অবভিয়াসলি তোমরা বাই চয়েস হোক আর বাই লাক হোক, যেভাবেই হোক তোমরা এই সাবজেক্টে উত্তীর্ণ পেয়েছো। আমি মনে করি তোমরা হয়তো ভবিষ্যতে বুঝতে পারবা যে তোমরা চয়েসটা খারাপ দাও বা তোমরা ভালো একটা জায়গায় চলে আসছো। তো এই কারণে যে ডিসকাশনের সূত্র ধরেই বলি যে আসলে জব
স্কোপ আমাদের আমাদের অবশ্যই এখন আমরা ভালো পজিশনেই আছি। আর অন্যান্য যারা টেক রিলেটেড অন্য সাবজেক্টে যারা পড়াশোনা করতেছে বা একটা কম্পিটিশন আছে সবাই কিন্তু এই স্ট্রিমেই আছে, এই মেইন স্ট্রিম কিন্তু এটাই, এটা ঠিক আছে যে সাবজেক্টই করবে না কেন আলটিমেটলি তাদেরকে এই রিলেটেড করতে হচ্ছে। যারা অন্যান্য টেক পড়াশোনা করছে তাদের কাছে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে হচ্ছে, প্রোগ্রামিং শিখতে হচ্ছে জব মার্কেট থাকার জন্য। সে যে কোনো ইঞ্জিনিয়ার হতেই পারে, এখানে সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, অনেকটাই ওইদিকে জবগুলো স্যাচুরেটেড পর্যায়ে চলে গেছে। তোমরা একটা ভালো জায়গায় ভালো একটা স্কোপ আছে তোমাদেরকে, মানে ফিল্ডটা অনেক বড়, অনেক স্কোপ আছে তাদের দিকে যাওয়া যায়। আর জবটা অবশ্যই পাওয়াই একটা কাজ জানি আমরা, তাই না? এখন আমরা এবং এটা কি অ্যাপ্লাইড সাবজেক্ট, তাই না? সো যাদের কাজ শেখানো হবে, তোমাদের কম্পিউটার ল্যাব আছে, সেমিনার আছে, হার্ডওয়্যার ল্যাব আছে, সবগুলো ল্যাবে কম্পিউটার বই সারা হাতে ধরে ধরে কাজ শেখানো, যে এইটা করো এইটা করো, এইটা হোমওয়ার্ক দিবে, প্রজেক্ট দিবে। তো যেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন অনেকে যারা শিখতে পারে না, শিখতে পারে না, তারা অনেক কস্ট দিয়ে অনেক ফি দিয়ে বিভিন্ন ইনস্টিটিউটে করতে পারে, সেগুলো আমরা এখানে শিখতে পারবো। অনেক অনেক সুযোগ আছে, তোমরা জানতে পারবা। আর এখানে বিষয়গুলো আমাদের বলতে আর যেটা কথা সেটা হচ্ছে যে তোমাদের নিজেদের উপর কনফিডেন্সটা একটু ট্রেনিং আছে, এটি হচ্ছে মেইন কথা। এখন থেকে তোমার স্বাধীন, অনেকটাই স্বাধীন হয়ে গেছে, স্বাধীন অনেকটাই। যে কম্প্যাক্ট সিলেবাস, সময় কম, মাথা খারাপ হয়ে যেত, অনেক টাইট শিডিউলের মধ্যে ছিলাম, এখন অনেকটাই রিল্যাক্স। এবং বাবা মাও বলবে না তাদের ঠিক আছে, বা অনেক সময় রাত 12টার সময় বলবে না যে বাসায় ফেরো, কারণ ছেলে বা মেয়ে এখন বড় হয়ে গেছে, তো সেই স্বাধীনতাটাকে যতটা একটু কন্ট্রোলে রাখা যায় ততটাই কন্ট্রোল। কারণ কি ওই আমাদের পজিশন বলেনি যে পড়াশোনা অ্যাটেন্ডেন্স এইসব বিষয়গুলো আছে, রেগুলার থাকলেই ভালো হয়, হ্যাঁ পড়াশোনা করা যায়, রেজাল্ট করা যায়, ইম্প্রুভমেন্ট রেজাল্ট কাজ শেখা যায়। ওই জায়গাটা হঠাৎ করে আমরা একটু স্বাধীন হয়ে যাই, তো ইউনিভার্সিটিতে আসছি, পড়াশোনা নাই করতে, একদিন দুদিন 4 দিন এক সপ্তাহ না পড়লেও চলে, সমস্যা হয় না। সেই জায়গাগুলো থেকে আমরা কি করি, টাইমটাকে মিসইউজ করার কারণে কি হয়ে যায়, আমরা দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্স কমে গেছে, তারপরে চাকরি ক্লাসে লেকচার দিয়েছে আমার কাছে নাই, হ্যাঁ। তো এটা একটা নোট আমি বলবো যে অনেক তোমাদের স্বপ্নের কথা বললাম, কিন্তু তোমাদের স্বপ্ন যেগুলো আছে এখন থেকে তোমরা যারা ভর্তি হয়েছে অনেকেই অনেক খুশি হয়েছে যে আমি সিট দিয়েছি, অনেক কিছু প্ল্যান আছে যে আমি এইটার কাজ শিখবো, এইভাবে পড়াশোনা আগে এই কনসেপ্ট করে রাখো, মানে তোমাদের নিজেদের মধ্যে রাখো, তোমরা একটু পারলে লিখেও ফেলে যে আমি এই প্ল্যান করছি। তার ফলে তোমার আজকে সেন্টার যখন যাবা তখন দেখবে যে কতটুকু ডেভিয়েশন হয়েছে, হ্যাঁ তোমার পারফরমেন্স তোমার এক্সপেকটেশন এইগুলো ডেভিয়েশন, আর রেগুলারাইজ থাকার চেষ্টা করা, রেজাল্ট ভালো করে কি হবে, হ্যাঁ রেগুলার ক্লাস করলেই হয়। এখানে ডিপার্টমেন্টে স্যাররা যে স্যাররা পড়ান, স্যাররা আসবেন, স্যারাই কোশ্চেন করে, স্যারাই অ্যাটেন্ডেন্স দেয়, স্যারাই নাম্বার দেয়, ঠিক আছে। সো রেগুলার ক্লাস করলে ইয়ে থাকলে রেজাল্ট ভালো হয়, মনটাও ভালো থাকে, কাজও শিক্ষা থাকে, ঠিক আছে। আর আমাদের আমাদের ফ্যাকাল্টি মেম্বার আমরা যারা আছি, স্টাফ, তোমাদের সিনিয়ররা, আমরা সবাই হ্যাঁ, মানে তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, তোমরা খুব মানে চাইলে তোমরা চেয়ারম্যানের সাথে কথা বলতে পারবা, চাইলে তোমরা যে কোনো স্যারের সাথে কথা বলতে পারবে, স্যার বলে দেবা কথা বলবো, হ্যাঁ। সো হেজিটেট করার কিছু নেই, তোমরা সিনিয়রদের কাছে যাবো, প্রবলেম সলভ হচ্ছে না, সাবজেক্ট কাছে যাই করতে যাবো না, সাবজেক্ট কাছে একসাথে যাবে, স্যার থেকে যাবো না, তোমার কি সমস্যা বলো, তো এত পর্যন্ত রিস্ক করতে পারবে, যে কোনো প্রবলেম তোমরা ইজিলি সলভ করতে পারবে, সেটা একাডেমিক হোক, পার্সোনাল প্রবলেম হোক, যে কোনো ইস্যুতেই হোক, কোনো হেজিটেট করবে না, হ্যাঁ। আর এডুকেটেড ব্যাপারে এন্ট্রি হবে, ঠিক আছে। তোমরা এদিকে ঘোরাফেরা না করে ওদিকে চলে যাবে, তাদের সাথে কথা বলবে, স্যার আমার এই সমস্যা ভয় পাওয়ার কিছু নেই।
যে কোনো বিষয় নিয়ে share করবো। সাউন্ড কি আসতেছে? আর যতটা আমাদের সাথে জ্ঞাত বলে কমানো যায়, আমাদের সাথে মিনস পার্সন হিসাবে আমরা আর ডিপার্টমেন্ট তো আমি বেশি কথা বলবো না, আমি একটা কথা বলতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে যে কথা শুনলাম স্পিডটা কাজ করতেছে সেই আসলে কথাই ম্যাডামও আমাদের বলে গেলেন আসলে এখন কোনো ক্যালকুলেশন করার টাইম নেই আসলে তুমি যেখানে যেহেতু ভর্তি হয়ে গেছো সো এখন তোমাকে এটাকে বেস ধরে সামনের দিকে আগাই আর তোমরা অনেকে মনে করতেছো যে আমরা কি আমাদেরকে আমাদেরকে চাওয়া যে আমরা কিভাবে কম্পিটিটিভ হতে পারি তাই না আসলে বের হওয়ার পরে আমরা যাতে বাইরের সাথে আসলে একই ধরনের কম্পিটিশনে একই ধরনের স্কিল সেট নিয়ে বের হতে পারি তো এটার জন্য খুব ভালো লাগে তোমাদের মধ্যে শুনে যে আমি সব কিছু করতে রাজি আছি দ্যাটস ভেরি গুড এটা আসলে খুব ভালো স্পিডে থাকতে হবে ফার্স্ট অফ অল দেন স্পিড থাকলে হবে না আসলে সময়ের সাথে এই অনেক দিন যখন যাবে সময় রিভলভ হবে তখন আসলে অনেক কিছু মাইন্ডসেট চেঞ্জ হওয়া শুরু করে সো এটা পাওয়া যাবে না ডে ওয়ানে যেটা আমার স্পিড থাকবে ডে আমাদের শেষ দিনেও সেই সেম স্পিড থাকবে এবং সেম আমাদের আজকে যে যেটুকু জানি শেষ দিনে বের কনফিডেন্ট একজন ইঞ্জিনিয়ার হিসেবে যাতে বের হওয়া যায় সেটা চেষ্টা করবো আর একটা ভালো খবর যে আমাদের এখন কিন্তু ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট ফ্যাকাল্টির সংখ্যা অনেক বেশি আগে আমরা মাত্র 2-3 জন ছিলাম আরেকটা হচ্ছে ল্যাবের সংখ্যা এখন পর্যাপ্ত ল্যাব এখানে আমি দেখেছি কিছুদিন আগে হাজিনাসে গেছিলাম হাজিনাস থেকেও আমাদের ল্যাবের পরিমাণ ভালো সো তোমাদের অন্য কোনো এক্সকিউজ নেই আসলে তুমি যদি আসলে কোনো কিছু করতে চাও এখান থেকে করা খুবই পসিবল এবং আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্সে তোমাদের যদি নাম শুনে থাকো অর্থাৎ আমাদের রিসেন্ট কিন্তু আমরা অনেক ভালো করতেছি বিভিন্ন দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক ন্যাশনাল কম্পিটিশনগুলোতে হোক কম্পিউটার সায়েন্সের কিন্তু যারা বের হয়ে যাচ্ছে তারা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে তো কোনো অরিবার কিছু নেই হ্যাঁ সিস্টেম হয়তো বা সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাবে বাট তোমাদের যে স্পিডটা সেটা শেষ দিন পর্যন্ত ঠিক রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট তা না হলে কিন্তু আসলে আজকে একজনের কথা বুঝতে পরে আবার দেখা গেলো সাবজেক্টটা বললো যে কথা আসলে লিখে রাখো কিন্তু এখন আসলে আমার বলবে ঠিক আছে সেটা একটা ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে যে চ্যালেঞ্জগুলো ফেস হয় সেটা হলো অনেক নেগেটিভিটি তোমাদের মধ্যে চলে আসে তবে যারা আমি দেখেছি যারা অনেক ভালো করতেছে তাদের মধ্যে সেই নেগেটিভগুলো আমি দেখি না নেগেটিভিটি আছে বাট দোজ কাইন্ড অফ নেগেটিভিটি ডু নট টাচ देम ঠিক আছে সো এটা যেটা হয় যে তুমি আর এমন কিছু ইম্পর্টেন্ট কিছুর সাথে জড়িত হয়ে যাও মানে অনেক কন্ট্রিবিউটরি কিছু করো যাতে অন্যান্য নেগেটিভিটিগুলো অত সহজে তোমাকে স্পর্শ করতে না পারে এটাই আমার মানে সাজেশন থাকবে এখানে আর এখানে তুমি অনেক নেগেটিভিটি দেখবা এখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছু নেগেটিভ তুমি যে বলো না যে আমি আসলে কম্পিউটার সায়েন্সে করতে চাইছিলাম তো আমি কোথায় whatever I am it doesn't matter আসলে আমি যেটা করব সেটাই শুরু হয়ে গেছে এটা যদি তোমার সম্পূর্ণ হয় তাহলে আসলে অন্য কিছু দেখা টাইম নেই ঠিক আছে আমাদের স্টুডেন্টরা এখান থেকে কিন্তু আমরা বড় বড় ইউনিভার্সিটি বিভিন্ন কম্পিটিশনে ন্যাশনাল কম্পিটিশনে হারাচ্ছি ঠিক আছে আমরা ভালো ভালো অনেক টপ লেভেলের কম্পিটিটিভ ইয়াতে ভালো করতেছি সো এখান থেকে ভালো করা সম্ভব এটা আসলে এখানে তোমাদের সিনিয়র সাথে কথা বললে বুঝতে পারবা যে এখানে কত ভালো করতেছে ঠিক আছে তো ইভেন আমরা ইভেন কিন্তু মাদার ইউনিভার্সিটিগুলো তো ভালো করতেছে রাজশাহী থেকে শুরু করে যারা মাদার ইউনিভার্সিটি তাদের কিন্তু আমরা তো এখান থেকে তো ভালো করা সম্ভব সেটা তোমরা তোমাদের সিনিয়রদের সাথে কথা বলে বুঝতে পারবে আমাদের যে প্রিভিয়াস 2-3 বছরের রেজাল্ট দেখো তাহলে তুমি বুঝতে পারবে বিভিন্ন জায়গায় আমাদের যে আউটপুটগুলো যেখানে গেছে তাহলে বুঝতে পারবা যে আসলে এখান থেকেও ভালো করা সম্ভব তো আমি সতর্ক সেটাই তোমরা লালন করবা শেষ দিন পর্যন্ত ইউনিভার্সিটি যতদিন আসো আর একটা হচ্ছে সেটা হলো কন্ট্রিবিউটরি কিছু এটা করতে হবে কন্ট্রিবিউটরি অর্থাৎ ডেভেলপমেন্টের যদি বলবো যে সবাই ফ্যামিলি থাকবে না অনেক নেগেটিভের মধ্যে আমি আসলে আমার কতটুকু সবাই ইম্প্যাক্ট করার থাকে সেটা যদি সবার স্বপ্ন থাকে মানুষের জন্য কাজ করার ধন্যবাদ এই সবার শুভকামনা আসসালামু আলাইকুম
সমাজে যে একটু শান্তি টেবিল পর্যন্ত যাওয়ার মতো তোমার একটা তোমার পাঠানোর আমরা তোমরা এই স্বাধীন সময়গুলি তোমরা পজিটিভভাবে কাজে লাগাও তোমাদের কেরিয়ার তোমাদের যেমন সিলেবাস দিয়ে দেওয়া হতো তোমরা যদি চাও তাহলে তাহলে এতটুকু একটু আগ্রহ থাকে তাহলে কারণ এখন রিসোর্স আমাদের তোমাকে তোমার সাথে বই অ্যাভেলেবেল ইউটিউব অ্যাভেলেবেল ইন্টারনেট অ্যাভেলেবেল ভালো লেকচার হতে পারো যদি তোমার জানার ইচ্ছা ডিপার্টমেন্ট থেকে তুমি জানাবে এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রথম যে বিষয়টা তোমাদের পরীক্ষা কেন্দ্রিক না হয়ে তোমাদের নলেজ কেন্দ্রিক তোমাদের বিষয়গুলো জানার চেষ্টা করতে তারপর পরীক্ষার বিষয়ে পরীক্ষা ভালো পরে আসে এখানে একটু ভালো যাওয়া পরীক্ষা আর একটা বিষয় বিশ্ববিদ্যালয়ের যে কালচারটা আমাদের এখন তোমরা জানবো আমাদের সারা দেশব্যাপী ক্রাইসিস চলছে কিছুদিন আগেই আমাদের আমরা বইয়ে যে ঘটনা ঘটে গেল সারা দেশকে নাড়া দিয়েছে এবং এটার দায় শুধু এই স্টুডেন্টগুলো মানুষ তাদের একটা বিশ্ববিদ্যালয় এটার দায় বিশ্ববিদ্যালয়গুলো এখন যে বিশ্ববিদ্যালয় আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়তাম তখন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরা আমাদেরকে বিভিন্ন ব্যাপারে তারা আমাদের খাবার টাকানো টাকা এখন বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্ববিদ্যালয়ের সামনে বেড়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের কালচার কিন্তু অনেকটা ডিগ্রেড করছে তো আমরা আমি তোমাদের পার্সোনালি রিকোয়েস্ট করবো যে বিশ্ববিদ্যালয়ের কালচারগুলো গা বেশি দিবে চলবা যেটা অনলাইন বর্জন করবো এটা নেট জায়গাটা তাহলে তোমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে ভালো মানুষ হিসেবে আদারওয়াইজ কিছু অন্ধকার ভালো মানুষ কারণ বাংলাদেশের ভালো মানুষের অভাব আছে শিক্ষক থেকে শুরু করে আমরা সবখানেই ভালো মানুষ আর আজকে ওই শ্রমিক যারা তাদের দুর্নীতির কারণে আমরা দেশ যারা বড় বড় আমরা যারা বড় বড় তাদের ভালো মানুষের জন্য আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ে সব কিছু দিয়ে দিচ্ছি ভালো খারাপ মানে যখন উপবাস বুঝতে পারবো মানে কিন্তু শিক্ষকরা পড়াশোনা করে আমি সব খুবই কোন দিকে অত্যন্ত পারে তুমি তো ভালো করে যাও তোমার বাবা আমার অনেক খুশি অনেক সময় নিয়ে তোমাকে বিশ্ববিদ্যালয় পারে সেখানে বিশ্ববিদ্যালয় যার মধ্যে তারাও যারা পড়াশোনা তারাও খুবই তোমার পথ সেই অপশনটা তোমার আর বেশ কিছু অনুষ্ঠানের এই পর্যায়ে নবীনের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজকে এই 12তম টিকের স্পেশাল রিসেপশনে সভাপতি আমাদের ডিপার্টমেন্টের আমার প্রান্তিক স্টুডেন্ট এবং নতুন আগত আমার বারবার থেকে ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আজকের এই স্পেশাল রিসেপশনের পক্ষ থেকে আমার শুভেচ্ছা। আসলে আমি যখন আমাকে আসতে বলা হচ্ছিল আমি প্রথমে দিকে আসতে চাচ্ছিলাম, বারবার যাচ্ছিল এবং আসা একটা কারণ ছিল আমার। কারণ হচ্ছে সাধারণত এইসব রিসেপশনে যেটা হয় আমরা কিছু ভালো কথা বলি এবং ভালো কথাগুলো আসলে ভালোই থেকে যায়, কিন্তু আসলে বাস্তবতা আমি দেখি না। এটা আমাকে আমি
আসলে আসতে চাচ্ছিলাম। এনিওয়ে, এটা আমি চাই না যে ভালো কথাগুলো ভালো জাস্ট কথাই থাকুক, কারণ সবাই আমরা আসলে ভালো কথা বলছি। স্যাররা বলছে যারা স্টুডেন্ট সকলে আসলে ভালো কথা, আমি চাই ভালো কথাগুলো কার্যকর্মে চলে আসে। আমরা মোটামুটি সবাই ক্লাস, তাই না? সেক্ষেত্রে আমরা আসলে ভালো লোক মোটামুটি বুঝি। এখনকার যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগে এমনি আসলে ইনফরমেশন অ্যাবান্ডান্স, বলি যে যথেষ্ট ইনফরমেশন আছে, ভালো কিনা খারাপ বোঝা। তবে আমি জাস্ট একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে ইয়ে করতেছি, কারণ এই বর্তমান সময়ে আমি যেটা দেখি যে আমাদের নতুন জেনারেশন আসলে প্যাকেজ জেনারেশন। আমার কাছে মনে হয় প্যাকেজ কি, এখন দেখি যে 3 মাস পড়বো, পড়ে বিসিএস দিব, 3 মাস পড়বো ইংলিশ শিখতে, 3 মাস পড়বো ফিজিক্স শিখতে। এটাই তো বেসিক্যালি এইটাই আমরা, তাই না? ফিজিক্স পড়ে ফেলছি 3 মাসে 3,000 বা 3,000 টাকা দিয়ে ফিজিক্স শিখে ফেলছি, তারপরে 3,000 টাকা দিয়ে কেমিস্ট্রি, কিংবা কোনো জায়গায় 6 মাসের একটা কোর্স করবো 3,800 টাকা দিয়ে কম্পিউটার। এটা প্যাকেজ প্রোগ্রাম, এবং প্যাকেজ প্রোগ্রামের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য সিজিপিএ 5 পাবো, কিংবা উদ্দেশ্য থাকে একটা চাকরি পেয়ে যাব। হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হয় শিক্ষার উদ্দেশ্য আসলে সেটা নয়। শিক্ষার উদ্দেশ্য আমি কখনোই, মানে আমি পার্সপেক্টিভে, আমি একটু মুসলমান মানুষ এবং কিছুটা আসলে লাকিও বটে। আমার কাছে যেটা মনে হয় শিক্ষার উদ্দেশ্য আসলে শেখা। শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হওয়া উচিত না। শিক্ষার উদ্দেশ্য ডেফিনেটলি বাস্তবতায় চাকরি তো পেতেই হবে, তাহলে আসলে চলবে, তাই না? কিন্তু আমার কাছে মনে হয় যদি আমি শিখি ডেফিনেটলি চাকরি পাবো। তার মানে উদ্দেশ্যটা আসলে শেখা যদি হয় তাহলে সাইড ইফেক্ট হিসেবে চাকরি ডেফিনেটলি পাবো। তাহলে উদ্দেশ্যটা জাস্ট আলটিমেটলি চাকরি পাওয়া অবশ্যই আমার টার্গেট একটা থাকবে, কিন্তু সেটা হচ্ছে বাই প্রোডাক্ট আছে না, আমরা করছি না বাই প্রোডাক্ট। হয়তো ভার্সিটি আছে চিনি করতে গেলাম, মাঝখান থেকে কয়লা বের হয়ে গেছে, এটা কয়লার একটা বাই প্রোডাক্ট। ভালো শিখলে অবশ্যই চাকরি পাবে ডেফিনেটলি। দ্যাট ইজ, I mean, no matter it is, if you know very well, I mean, since these are the technical subjects, these are the applied physics, আমরা আসলে applied physics এর অংশ, তুমি যদি applied অংশ জানো, true sense এ যদি আসলে ভিতরে জানো, বাইরে জানো, definitely you will get job. The issue is whether you really know or not. এখনকার দিনে এটা আসলে একটা খুব একটা বড় জায়গা হওয়া উচিত, এটা জানা। কম্পিউটার সায়েন্স আদতে একটা সহজ সাবজেক্ট, এটা একটু বলে রাখি তোমাদের কাছে, এটা কিন্তু বেশ সহজ একটা সাবজেক্ট। তুমি ফিজিক্স পড়তে যাও, ফিজিক্সের বই একটা ভালো বই খোলো, কম্পিউটার সায়েন্সের একটা ভালো বই খোলো, দেখবে যে ফিজিক্সে যত ধরনের ম্যাথ আছে, যত ধরনের কমপ্লেক্স জিনিস আছে, তার চেয়ে অনেক সহজ। তুমি কেমিস্ট্রি একটা বই খোলো, তুমি কেমিস্ট্রি একটা ভালো বই খোলো, মানে বাংলা লেখা বই, ভালো একটা রাইটারের বই খোলো, যেটা আসলে পড়ানো হওয়া উচিত, সেটা পড়ে দেখো বেশ জটিল। হ্যাঁ, জৈব রসায়ন এমনি কঠিন কঠিন অনেকগুলো জিনিস, এটা পড়াও কঠিন, মনে রাখাও কঠিন। ম্যাথ ইয়ে করো, অনেক যে কোনো সায়েন্সের যে কোনো সাবজেক্টের তুলনামূলক অবশ্যই আমাদের সাবজেক্ট সহজ, কারণ এটা আসলে খুবই লজিক্যাল সাবজেক্ট। মানুষ যেভাবে ভাবে জাস্ট তারই হচ্ছে বা রিপ্লিকেশন হচ্ছে কম্পিউটারে কেমনে ভাবানো যায়, এটা জাস্ট we are trying to relax human, right? It's only should not be complicated, since you guys are human and you already know how human learns, how human think. So therefore, the replicating these things on computer would be not very much different. It would be somehow similar. So therefore, the subject that you will be studying here definitely is very much easygoing, very much simple. এটা বলছে এটা প্রথম থেকে এইটা কিন্তু একটা বড় বিষয়। এটা শেখার উদ্দেশ্যে যদি ট্রাই করো, স্যারও বলছেন, শেখার উদ্দেশ্য যদি হয়, নো ম্যাটার
the department is, no matter the environment of this university, you can learn in this information age, because every subject, every content, you can get it from internet, and those contents, particularly in computer science, are very rich. এইসব কম্পিউটার কন্টেন্টগুলো অনেক বেশি রিচ। মনে করো যে বায়োলজির এত জিনিস পাবা না, কিন্তু হয়তো বা জুলজির জিনিস পাবা না, হয়তো বা অন্যান্য সাবজেক্টের জিনিস পাবা। আমাদের প্রত্যেকটা টপিকস তুমি ইন্টারনেটে খুব ভালো, আমাদের চেয়ে অনেক 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 গুণ ভালো জিনিস পাবা। অতএব শেখার জন্য আসলে কোনো সমস্যা নেই। শিখতে চাইলে, উদ্দেশ্য যদি শেখা হয়, অবশ্যই শেখা সম্ভব। তাহলে অবশ্যই এইটা জিনিস মনে রাখো, উদ্দেশ্য আমাদের হচ্ছে শেখা। চাকরি তো অবশ্যই পাবো, চাকরি অবশ্যই ডেফিনেটলি। কোনো ভালো শিখলে, যে কতজন আমি চিনি, যতজন জানি, যারা শিখছে তারা অবশ্যই ভালো জানে এবং ভালো জায়গায় গেছে। 2 নম্বর যে জিনিসটা একটু বলবো, যে তোমাদের কিন্তু 12তম ইনটেক মানে নতুন মানুষ আসছো, এইটা একটু শিওর হও whether you guys really want to study here or not. ওকে, মন থেকে একটু চেষ্টা করো। যারা সেকেন্ড টাইম, ডেফিনেটলি you do not have any other option. পসিবল। সো তোমাদের জন্য একটা বেটার অপশন, মানে বেটার, কারণ তোমাকে আসলে থিঙ্ক করার ডাইলেমায় নেই। ডাইলেমা মানে যারা আসলে ডাইলেমায় থাকার পসিবিলিটি আছে, যারা ফার্স্ট টাইম, তারা একটু ভালো করে থিঙ্ক করো। 2 নয়কেও পাওয়া না, এরকম 2 নয় না যে আমি এখানে বলছি যে সাবজেক্টটা ভালো লাগছে না, ডিপার্টমেন্ট ভালো লাগছে না, ইউনিভার্সিটি ভালো, এটা যদি মনে হয় তাহলে প্রথম দিন থেকে ভালো, তাহলে প্রথম থেকে চেষ্টা করো। যদি মনে হয় যে না, এখানে আমি এসে করতে পারি, যদি সাবজেক্টটা তোমার ভিতর থেকে ভালো লাগে, তার শেখার উদ্দেশ্য মনে হয় ভালো, তাহলে পড়তে পারো। কিন্তু 2 জায়গায় গেলে এখানেও কাজ করবা, ওখানেও ভর্তি করবা। ওখানে হচ্ছে কম্পিটিটিভ জায়গা, ওখানে এমন নয় যে পাস করা, ওখানে হচ্ছে তোমার 50-এর মধ্যে থাকা, 30-এর মধ্যে থাকা। So therefore, if you have like dilemma in your minds, you will be failing. As failing here, failing over there. So therefore, it is the failing. If you are a specific, এটা আনফরচুনেট কিংবা ফরচুনেট যে কম্পিউটার সায়েন্স আসলে বেশ, আমরা ভবিষ্যতে যে কম্পিউটার সায়েন্স করতে যাচ্ছি, কম্পিউটার সায়েন্স নিয়ে চাকরির কথা বলছি, ভালো শিখলে ডেফিনেটলি ইউ গাইজ উইল গেট লট অফ জবস। কিন্তু যদি ভালো না শিখি তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ হচ্ছে ভবিষ্যতে যে কম্পিউটার সায়েন্সের জব হবে, সেগুলো টু সাম এক্সটেন্ট অ্যাডভান্স জব। আমরা বুঝবো এখনকার দিনে তোমার কম্পিউটার সায়েন্সের যেগুলো জব হয়, হয়তো নর্মাল জব, সেগুলো কিন্তু আসলে নেসেসারি দ্যাট ইউ নিড টু বি ফ্রম সিএসসি ব্যাকগ্রাউন্ড। এটা কি জানো? কারণ দেখো যে অনেক জায়গায় তোমার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে আমরা 6 মাসের কোর্স শেখাই। এটা নট নেসেসারি যে তারা আসলে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আসতে হবে তা না। ফিজিক্সের মানুষকে ভর্তি করাচ্ছে, স্ট্যাটিস্টিক্সের মানুষকে ভর্তি করাচ্ছে, এবং রিয়েলি যে কাজগুলো আছে ইউজুয়ালি বর্তমানের সময়, সেগুলো দরকারও নাই। আসলে কম্পিউটার সায়েন্সের খুব আপডেটেড ভার্সনের মানুষ দরকার। কিন্তু ভবিষ্যৎ কিন্তু আলটিমেটলি এই জবগুলো আইদার ওই ধরনের লেম্যানরাও কাজ করতে পারবে, অর তোমার এই জায়গাগুলো কোনো না কোনো ভাবে মেশিন আসলে রিপ্লেস করবে। মানে তোমাদের কাজগুলো মেশিন রিপ্লেস করে ফেলতে পারে। মানে you guys will be in the market like around 5 to 7 years in between time. ধরা গেল যে আমাদের কিছু জব আছে, ধরা গেল যে খুব ভালো অবস্থায় 5 বছরের কিন্তু আর একটু চেঞ্জ হবে, 7 বছরে আর 10 বছর, কিন্তু অ্যাডভান্স জিনিসের কখন কিন্তু কারণ কম্পিউটার সায়েন্সের সুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে ইউ নিড টু বি লার্নার অলওয়েজ। কম্পিউটার সায়েন্সের কিন্তু শেখার শেষ নেই, কম্পিউটার সায়েন্সের সাথে, এবং শেখা হচ্ছে একটা প্র্যাকটিস। অনেকে মনে করে যে একটা জিনিস আমি সারা জীবন শিখবো, এটা তো আসলে বেশ কঠিন। আসলে বিষয়টা কঠিন না, কিন্তু এটা একটু বলে রাখি, জিনিসটা কঠিন না। আসলে শেখা হচ্ছে এক্সপেরিয়েন্স। একটু উদাহরণ দিই, শেখা কেন এক্সপেরিয়েন্স? আমরা অনেকে বলি না যে বাচ্চারা আসলে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, তাই না? দেখা গেল যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, এই জিনিসটা কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি তার মেমোরিতে মুখস্থ করে ফেলতে পারে। আমাদের মুখস্থ শক্তি অত ভালো না, কিন্তু সত্যিকারে দেখো যে জিনিস মুখস্থ করতে বাচ্চাদের চেয়ে তোমরা বেশি ভালো পারো। এটা একটু চেষ্টা করে চিন্তা করে দেখো।
এটা কারণ হচ্ছে যে তাদের যদিও ব্রেনে এখন আসলে জিনিসটা লিখে নাই, ফলে তাদের ব্রেনটা ফাঁকা, ফলে লিখতে তাদের সহজ, বা ইন আদার ওয়ার্ড মেমোরিতে মনে রাখা সহজ, কিন্তু রিয়ালিটিতে এক্সপেরিয়েন্স দিয়ে আমরা আসলে তাড়াতাড়ি মনে রাখতে পারি। কারণ আমরা আসলে মনে রাখি সে প্যাটার্ন, ঠিক আছে, তাল গাছ আমি আমার কাছে ভিজুয়ালাইজ করা সম্ভব, ওইখানে একটা তাল গাছ সামহাউ আমরা রিলেট করে মুখস্থ করে ফেলি। তার মানে হচ্ছে শেখা আসলে এক্সপেরিয়েন্স, নট দা লার্নিং। সো দেয়ারফর আমাদের অলওয়েজ শিখতে হবে, এটা কোনো সমস্যা না, শিখতে হবে, এই মাইন্ডসেটটা থাকুক। বাংলাদেশে বা বিশ্বে যে কোনো জায়গায় আমাদের থেকে আসলে অ্যাডভান্স কাজই আসলে আসবে, অ্যাডভান্স কাজ আসলে আমাদের অ্যাডভান্স আদারওয়াইজ তোমরা আসলে নতুন নতুন জিনিস শেখা কোনো সমস্যা না, বুড়ো বয়সে শেখা যায়, আমরাও শিখতে যথেষ্ট বুড়ো হয়ে গেছি আমরা, বাট উই আর লার্নিং, and learning is an experience, as I say. Okay, তাহলে আমি তিনটা কথা বললাম, আমি আবার একটু রিপিট করি বা প্যারাফ্রেজ করি। একটা হচ্ছে কি বলছি বলতো, প্রথমটা কি বলছি, শেখা উদ্দেশ্য যাতে হয় শেখা, মানুষ হওয়া তো ডেফিনেটলি মানুষের জন্য মানুষ হতে হবে। কম্পিউটার সায়েন্সে পড়তে আসছি, কম্পিউটার সায়েন্স শিখতে আসছি, ওকে, মানে আই নিড টু লিভ অন কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, আই নিড টু লিভ অন কম্পিউটার সায়েন্স। লিভ মানে হচ্ছে বাঁচা, আমি কম্পিউটার সায়েন্সে বাঁচতে হলে আমাকে জানতে হবে, শিখতে হবে, এটা শেখার জন্য শেখা, নট আমার বছর সিজিপিএ 3.8 হইতে হবে। That is definitely, if you learn this, you will get definitely. That is not. If you learn this, you will get job. Okay. No matter, how hard the question is, no matter how hard the competition is. If you know this computer science, দ্বিতীয়ত বলছি সাথে একটা কমপ্লিমেন্টারি বলছি, কম্পিউটার সায়েন্স ইজি, এটা কমপ্লিমেন্টারি, এটা মূল বিষয়, কারণ সহজ জিনিস শেখা কঠিন না। ওকে, শেখার একটা কথা বলেছি। দ্বিতীয়টা বলেছি, বুঝতে পারবেন তাহলে কেমন কথা বলছি, তিনটা কথা বলছি, আমি বলছি তিনটা, তাই না? দ্বিতীয়টা কি বলছি কেউ বলতে পারবে না, আমার কোনো শুনছো না, কিন্তু আজ আমি যে কম্পিউটার সায়েন্সে যে আমরা মনে করি যে এখানে যে লার্ন করতেছি, এই লার্ন করাটা আমাদের মনে করো যে ইউজুয়ালি এই যে তোমার শেখা, এই শেখাটা ইউজুয়ালি তোমার অনেক কন্টেন্ট থেকে তুমি আসলে শিখতে পারো। কন্টেন্ট আসলে আমাদের এখানকার ক্ষেত্রে তো অনেকে নেগেটিভ ইজ এভরিওয়্যার। নাউএডেজ ইউনিভার্সিটি অ্যাজ এ ইউনিভার্সিটি আসলে সব জায়গায় ইভেন ঢাকা ইউনিভার্সিটি আছে, স্যার বলছে, কুয়েটেও আছে, যে কোনো জায়গায় সাজার আছে, সব জায়গায় আছে। শিক্ষার উদ্দেশ্য কন্টেন্ট যে কোন থেকে পাওয়া যেতে পারে। আর থার্ড লাস্টে বলছি, হ্যাঁ জাস্ট মিনিট বলছি, তোমাদের কিছু অ্যাডভান্স শিখতে, শেখার জিনিসটা অ্যাডভান্স এবং এটা নিয়ে ভয় পাওয়া উচিত। যদি ভালো করে শেখো, হ্যাঁ স্যাররা অনেক কিছু বলছে, যেগুলো কিন্তু সবগুলোই সেগুলো বেসিক আমি জাস্ট একটু কমপ্লিমেন্টারি কথা বললাম, যদি মনে রাখো। আর একটা অ্যাডভাইস দিয়েছি, অ্যাডভাইসটা আছে জাস্ট যারা আসলে আমরা সেকেন্ড টাইম, তারা তো আসলে পসিবিলিটি তোমাদের এখনো কম, আজিদালের জেনারেশন শেষ হয়ে গেছে, হোপফুলি এখানেই থাকতে হবে, অথবা শেখা ছাড়া বুদ্ধি নাই বা পড়াশোনা বুদ্ধি নাই। আর যারা আসলে আমরা সেকেন্ড টাইম দিতে পারবো, মনে হচ্ছে যে করবো কি করবো না, থাকবো কি থাকবো না, এটা আসলে ডিসিশনটা ইমিডিয়েটলি নেওয়া হবে, মাঝামাঝি না, হ্যাঁ ইমিডিয়েটলি নেওয়া হলো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো ঠিক আছে, আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, তোমাদের সঙ্গে হয়তো বা কোনো না কোনো সময় দেখা হবে আমার, তখন আসলে আরো বেশি কথা বলা যাবে। হ্যাঁ, তো ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট, ওয়েলকাম টু দিস world of learning, and I definitely would pray for you that you guys will be successful in your academic life. Thank you.
মূল্যবান বক্তব্য ও সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল কালাম মোহাম্মদ ফরিদুল ইসলাম স্যারকে, বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সভাপতি সিএসসি ক্লাব। তোমাদের সুখের বাড়ি মাঝখানের যে 4-5টি বছর তোমাদেরকে ডিপার্টমেন্টে থাকতে হয়, এই ডিপার্টমেন্টে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিতে হয়। তারা অনেক কথা বলেছেন, আমি ওই কথাগুলো বলতে চাই না। আমি এতটুকু বিভাগীয় প্রধান হিসেবে এতটুকু বলতে চাই যে মাঝে মাঝে আমাকে সমস্যায় পড়তে হয়। যেটি সমস্যা হলো, প্রথমত যেটি সমস্যা সেটি হলো শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকে না। যেহেতু আমাদের রুলসে বলা আছে 75% নিচে হলে রাজনীতিটা যদি না থাকে তাহলে তাকে পরীক্ষার অনুমতি দেওয়া যাবে না। তারপরেও বিভিন্ন শিক্ষার্থীরা 75% ক্লাসে উপস্থিত থাকে না থাকার কারণে তাদেরকে পরীক্ষা দিতে অনুমতি দেওয়া হয় না। পদ্ধতিতে তাদের আকুতি মিনতি, তাদের নানা ধরনের সমস্যার কথা শুনে আমাদের শিক্ষকদের মন বলে আজকে আমরা বাধ্য হয়েছি। কিন্তু এই সিস্টেম ব্যবসায় ঘটা বরাবরই বারবারই ঠিক নয়। এই কারণে নবাগত বাউই থেকে স্টুডেন্টকে আমি পরিষ্কার বলতে চাই, তোমরা ক্লাসে যথাসময়ে প্রশিক্ষণ করা এবং 75% নিচে হলে পরীক্ষার অনুমতি দেওয়া হবে। এটি একটি ওয়ার্নিং প্রথমে। দ্বিতীয়ত, তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যে সকল বিষয় পড়ানো হয়, এই বিষয়গুলো পড়ানোর বিভাগের শিক্ষকরাই পড়ায়। বিভাগের শিক্ষকরাই ক্লাস নেন। বিভাগের শিক্ষক বরাবরই কোশ্চেন করেন। বিভাগের শিক্ষক বলে খাতা কাটেন। বিভাগের শিক্ষক বলে নাম্বার দেন। সুতরাং একটা লোকের সঙ্গে তুমি যদি দীর্ঘদিন চলাফেরা করো তাহলে তার মানসিকতা কি তুমি অনায়াসেই বুঝতে পারবে। এটা বলার পিছনে কারণ কি হলো, তুমি যদি রেগুলার ক্লাস করো, রেগুলার ক্লাস করে ফাইনাল কোশ্চেনের প্যাটার্ন কি হবে সুতরাং আমার যেটা বিষয় লাগে সেটি হলো যে তোমাদের যে কোর্স কারিকুলাম তাতে তোমাদের ফেল করা খুব কঠিন। কারণ আমি যদি রেগুলার ক্লাসে থাকি তাহলে 5-এ 5, আর রেগুলার যদি আমি ক্লাস করি তাহলে ইন কোর্সে 10-এর মধ্যে 5 তো পাবোই। তাহলে কত হলো? 10। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন রেগুলার যদি ক্লাসে থাকে, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন ক্লাসের কোনো টপিকের উপরে দেওয়া হয়, 10-এর মধ্যে 5 পেলাম, কত হলো? 15। মিড টার্ম যেগুলো পড়ানো হবে 2-3টা কোর্স মানে কি বলা হয় চ্যাপ্টার পড়ানোর পরে মিড টার্ম নেওয়া হয়। মিড টার্ম আছে 25-এর মধ্যে 15টি পাওয়া না, তাহলে কত হলো? 30। আর বাকি থাকলো হলো ফাইনাল 50-এর মধ্যে 10টি পাবা না, 40 পেলে পাস। 40 পেলে পাস। সেখানে যদি 40 পাওয়াটা তোমাদের জন্য কি কঠিন হওয়ার কথা? কিন্তু কঠিন কথা নয়, কিন্তু বড়ই পরিচালনের বিষয়। এই 40 নাম্বার তোমরা পাও, তার মানে তোমরা রেগুলার ক্লাস পাবো না। রেগুলার যদি তুমি ক্লাস করো তাহলে দুটো লাভ, এক অ্যাটেন্ডেন্স পাওয়া আছে পার, 2 হলো ক্লাসে সারা কি পড়াচ্ছেন তা তোমার একটা আইডিয়া হয়ে যাবে। সেই ক্লাসে সারা যা পড়ান তার মধ্যে থেকে কোশ্চেন করেন। 6টি সেট কোশ্চেন থাকে, 7 সেট কোশ্চেন থাকে। 7 সেট কোশ্চেনের মধ্যে 5 সেটই থাকে হলো যিনি ক্লাস নেন, ক্লাস টিচার। এটা অবশ্য না, এটা 5 থেকে কনফিডেন্স না বলতে বলে দিলাম, তারপরে তো তোমরা পাস করতে পারো। আমি কনফিডেন্সের কথাটা বলতে বলেছি, তারপরে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো। ভালো রেজাল্ট করলে, ভালো রেজাল্ট করতে গেলে ভালো জানতে হবে। তুমি যদি ক্লাসে না থাকো, ক্লাসে যে উপস্থিত না থাকো, তুমি জানবাই না। তুমি হয়তো ভাবছো যে স্যারের যেটা ক্লাস তো পড়াই যেটা ফটোকপি করে নিয়ে পড়বো। এই ফটোকপি করে নিয়ে পড়া আর স্যার একজন লেকচার দেওয়ার মাঝে অনেক ডিফার। ক্লাসের মধ্যে অনেক কিছু বলা হয় যা লেখা হয়, যেটি কিন্তু তুমি রেগুলার ক্লাস করো, পরীক্ষার ফলে কোশ্চেন পেলে গুরুত্ব হওয়া সহায়ক হবে। কারণ তোমার মনে পড়বে, যদি পড়ে থাকো মনে পড়বে বলছে এভাবে লিখলেই তো
এটাও কিন্তু একটা experience। সুতরাং আমি বলবো তোমরা রেগুলার ক্লাস করো। তোমাদের আমি আর কথা বলতে চাই না, বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাড়া বলেছে বিশ্ববিদ্যালয় একটি বিশ্ব, এখানে ভালো মন্দ মিলে সবাই। এখন তোমরা চুরি করে নেবা কোনটি ভালো কোনটি খারাপ, কোনটি তোমার ভুল করবে, কোনটি তোমার ভুল করবে। ভালো হলে সবই ভালো, খারাপ হলে সবই খারাপ। একটি আরেকটি কথা, যে পারে সে সরকারি পারে, যে পারে না সে কোথাও পারে না। তোমরা যদি এখন ধরে নাও তুমি মেডিকেলে বা সেকেন্ড টাইম ট্রাই করে মেডিকেলে ভর্তি হয়ে তুমি ভালো কিছু করবা, অথবা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তুমি ভালো কিছু করবা, তুমি ভাবছো এটি। আমি বলবো তুমি যা পারবা, আরো ভালো কিছু করতে পারো, সেটা দেশের জন্যই হোক নিজের জন্যই হোক, সেটা তুমি এরকম প্রকার বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্ট থাকিয়েও করতে পারবা। সুতরাং তোমার যদি পাড়ার আগ্রহ থাকে, তোমার যদি পড়ার আগ্রহ থাকে, তুমি যে কোনো খামে তুমি তা করতে পারো। তোমার মনের মধ্যে, তোমার মাথায় যদি আলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। নবীন বরণের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নবীন বরণের শিক্ষার্থী বরণ নীতি যারা শিক্ষক তারা একটু বসবে, তাদের জন্য ব্যবস্থা আছে। তোমরা সুশৃঙ্খল ভাবে বসবে এবং খাওয়ার পরে এটাকে এখানে সেখানে ফেলবে না, ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলবে, অথবা রুমের কোনো জায়গায় এক জায়গায় ক্লিয়ার। ধন্যবাদ।